দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন তার নারী ও পুরুষ দুজনই সমানভাবে নেতৃত্বে এগিয়ে আসে। কিন্তু বাস্তবতা হলো, নারী নেতৃত্বের পথটা এখনো সহজ নয়। আছে নানান বাধা, সামাজিক চাপ আর অদৃশ্য সীমাবদ্ধতা। তবুও এই সীমাবদ্ধতাকে পেছনে ফেলে আজকের নারীরা তৈরি করছে নতুন সম্ভাবনা, নতুন দিগন্ত। আজকের আয়োজন সামাজিক উন্নয়নে নারী নেতৃত্ব, বাধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ, যেখানে আমরা কথা বলবো এই যাত্রার বাস্তব গল্প, চ্যালেঞ্জ এবং আগামী স্বপ্ন নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আজিজুন নাহার তমা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, লাল সবুজ সোসাইটি, এবং আমাদের সাথে আরও আছেন মোস্তাকিমা রহমান বিনিতা, প্রোগ্রাম অফিসার, লাল সবুজ সোসাইটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। স্বাগত আপনাদের দুজনকে আজকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, সামাজিক উন্নয়নে নারী নেতৃত্ব। তো প্রথমেই যে বিষয়টি জানতে চাই, যে এটা নিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, একটু আপুর কাছে জানতে চাইবো যে সামাজিক উন্নয়নে নারী নেতৃত্বের অনেক লম্বা সময় আসলে আমরা পেরিয়ে আসছি, কিন্তু সেটা প্রথমেই শুরু করছিলাম, অনেক সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে। কেন এটা গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নে নারী নেতৃত্বের বিষয়টা, এবং কোন কোন জায়গায় সীমাবদ্ধতা আছে বলে মনে করেন? প্রথমে যদি বলি যে সামাজিক উন্নয়ন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সামাজিক উন্নয়ন, তো সামাজিক উন্নয়নের কথা বললে আগে আমাদের জিনিসটাকে ভাঙতে হবে যে সামাজিক উন্নয়নটা আসলে কি ধরনের সামাজিক উন্নয়ন। আর আমরা যদি আগে যদি এটাকে ভাঙি, যদি এভাবে চিন্তা করি যে আসলে কাঠামোগত, তারপর ধরেন সফট যে উন্নয়নগুলো আসলে নারীদের দ্বারা হচ্ছে, বা শুধু নারী না, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই, যেটা মানুষের ক্ষেত্রে যেটা, সো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে নারীদেরকে আলাদাভাবে সামনে নিয়ে আসতে হয়। আমরা যেভাবে কথা বলি যে নারীদের এখানে উপস্থিতিটা নিশ্চিত হয়েছে কিনা বা অংশগ্রহণটা ঠিক আছে কিনা, এই জায়গাটাতেই আসলে বাধা বা এই জায়গাটাতেই আসলে গ্যাপ আমরা দেখতে পাই। সো বিভিন্ন ধরনের উন্নয়নের কথা যখন আমরা বলি, সকল উন্নয়নের ক্ষেত্রে কিন্তু নারীর যে উপস্থিতি সেটাকে নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন এইখানে যে আসল ব্যাপারটা আপু, যেটা আমরা আগেও কথা বলেছিলাম যেটা নিয়ে, যে আমরা আসলে ওই বেসের জায়গাটাতে কাজ করার চেষ্টা করছি, যে কিভাবে একজন নারী যখন সে তার জন্ম থেকে যখন সে শুরু করে তার যাত্রা, যে সে যখন নিজেকে নারী হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করে, অনেক ধরনের সামাজিক ব্যারিয়ার যখন সে ফিল করা শুরু করে একেবারে ছোটবেলা থেকে, তো আমরা ওই জায়গাটাতে কাজ করি। আমরা শিশুদের অধিকার নিয়েও কাজ করছি, এবং অবশ্যই সেখানে শিশুর মধ্যে নারী, শিশু এবং ছেলে মেয়ে উভয়ই রয়েছে। এভাবে করে আমরা কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো জানবো। একটু বিনীতা আপুর কাছে যেতে চাই, যে আপনাদের সংগঠন লাল সবুজ সোসাইটি আমরা জানি দীর্ঘ সময় যাবৎ কাজ করে যাচ্ছে, এটার যাত্রাটা আসলে কিভাবে শুরু, এবং এখানে নারী নেতৃত্বের কি ধরনের বাস্তব চিত্র আপনি দেখছেন? ধন্যবাদ আপু। আমাদের লাল সবুজ সোসাইটির যাত্রাটা মেইনলি শুরু হয় 2010 সাল থেকে। আমাদের যে প্রতিষ্ঠাতা ভাইয়া আছেন, উনি হচ্ছে যখন একদম ক্লাস 8-এ পড়ে তখন থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয় একটা ম্যাগাজিনের মাধ্যমে, হাতে লেখা, ওটা হচ্ছে লাল সবুজ প্রকাশ বলি আমরা। তো ওইটার মাধ্যমে আসলে আমাদের যাত্রাটা শুরু হয় বরিশাল থেকে। আচ্ছা, এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জেলায় আমাদের বিস্তারটা বাড়তে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের যখন যে কোনো জেলায় আমরা যখন টিম খুলতে চাই, সেখানে নারী নেতৃত্বের সংখ্যাটা অনেক বেশি থাকে। এবং আমি দেখি যে চট্টগ্রাম এরিয়াতে বা হচ্ছে যে দক্ষিণাঞ্চল এরিয়াতে কিন্তু নারীরা অনেক কনজারভেটিভ মাইন্ডেড, এবং তাদের ফ্যামিলিটা অনেক কনজারভেটিভ। তারপরও তারা ওই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে ওরা কাজ করতে চায়। তো আমরা আমাদের যে 33টা জেলায় আমাদের কাজ আছে এবং উপজেলা সহ, আমরা দেখেছি যে নারী নেতৃত্বটা বেশি, এবং আমাদের ওখানকার যে জেলা যে প্রেসিডেন্টরা থাকে বা জেলা টিম যেটা আছে, সেটা প্রধান নেতৃত্বে নারীদের সংখ্যাটা সবচেয়ে বেশি। এছাড়াও যদি আমরা আমাদের ন্যাশনাল বডি থেকে চিন্তা করি, আমাদের ন্যাশনাল বডিতেও কিন্তু নারীর সংখ্যাটা বেশি। আমরা এইটা নিয়ে কাজ করার চেষ্টা করছি যে ছোট থেকে বা হচ্ছে একদম তরুণ বয়স থেকে কিভাবে তারা তাদের নেতৃত্বটা বজায় রাখতে পারে, এবং তারা কীভাবে এই নেতৃত্বতে সামাজিক পরিবর্তন, যেটা ইতিবাচক পরিবর্তন, সেখানে তারা আসলে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই যে নারী পুরুষ সমানভাবেই এই অংশগ্রহণে থাকুক। অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দরভাবে আপনি পুরো বিষয়টাকে উপস্থাপন করেছেন। একটু আপুর কাছে জানতে চাই, এই যে আপনারা যখন কাজ করছেন জেলা উপজেলা পর্যায়ে গিয়ে, নিজেরা কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, এবং আপনাদের পরিবার থেকেও কি ধরনের সমর্থনের বিষয়গুলো পেয়েছেন?
আপু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের জন্য, যারা কিনা হচ্ছে যে ভলেন্টারি ওয়ার্ক থেকে হচ্ছে যে সামাজিক উন্নয়নের কথা ভাবে। আমরা যদি নিজেদের পরিচয় দিতে যাই আমরা বলি উন্নয়ন কর্মী। তো এটা যখন বলি এটার পেছনের গল্পটা আসলেই অন্যরকম। এটা আসলে পুরোটাই প্র্যাকটিসের ভেতর থেকে এসেছে আর কি। যে আমাদের এটা মনে হয়েছে যে এখন আমি কাজ করছি আমার উন্নয়ন নিয়ে, যে যখন কাজ করা শুরু হয় একটা ছেলে বা মেয়ে বলেন যে কেউ, এটা শুধুমাত্র নারীদেরকে আলাদাভাবে বলবো না, মানুষ হিসেবে যখন সে মনে করে যে আমার একটা সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করা জরুরি দরকার, তো তখন থেকেই না আসলে তার যুদ্ধটা শুরু হয়। এবং যেহেতু আমাদের পরিবার সবসময় আমাদের নিরাপত্তার কথাই চিন্তা করে, সেই ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যখন ওই মানুষটা এই প্রসেসের মধ্যে ঢুকে যায়, যদি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আমার পরিবার শুরুতে আমার পাশে রয়েছে এবং এখনও আছে, তবে তাদের মধ্যে একটা শঙ্কা থাকে। আমি যখন মনে করি আমার দিক থেকে চিন্তা করে যে প্রত্যেকজনের ক্ষেত্রে কিন্তু এমন, প্রথমে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছু যদি আমরা বিচার করি সেখানে একটা শঙ্কার জায়গা আসলে চলেই আসে। তো এই জায়গাটা আসলে এই যে এই বাধাটা অতিক্রম করাটা আসলে একটা সময় দেখা যায় যে কখনো আর চ্যালেঞ্জ থাকে না, তখন মনে হয় যে এটা আমার প্র্যাকটিস, আমাকে এটা করতে হবে বা আমি করতে চাই। তো একটা কথা আমার এখন মনে পড়ছে এই মুহূর্তে, যে আমরা অনেক সময় নেতৃত্বের কথা চিন্তা করতে গিয়ে হয়তো বা অনেক সময় অনেকের ক্ষেত্রে এটা ঘটে যে আমরা আর পারি না, তখন মনে হয় যে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে লাইফের জন্য। কিন্তু যখন এটা প্র্যাকটিসে চলে আসে বা মনে হয় যে হ্যাঁ এই অংশগ্রহণটা আমার জন্য জরুরি এবং আমি যদি এই প্র্যাকটিসের মধ্যে থাকি আরও অনেকজনের পথ সুগম হতে পারে, তখন এটা কিছুটা সহজ হয় আর কি। একদমই তাই। সুতরাং আসলে নিজেদের দৃষ্টিভঙ্গি, আমি কি চাইছি এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, সব বিষয়গুলোকে আসলে একসাথে মাথায় নিয়েও কিন্তু চলতে হয়। বিনীতা আপু, এই যে আপনারা যখন কাজ করছেন, কোন বয়সী নারীদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে আপনারা কাজ করেন এবং কাজের প্যাটার্নগুলো কেমন বা কার্যক্রমগুলো আসলে কি? আমাদের আসলে বিভিন্ন এজেরই মানুষ আছে, বিশেষ করে নারীরা যদি আমি বলতে চাই, এমনও আছে যে ছোট ছোট মেয়েরা যারা হচ্ছে স্কুল পড়ুয়া, তারাও আমাদের সাথে কাজ করতে অনেক আগ্রহী হয়। কারণ আমাদের বিভিন্ন কাজগুলো স্কুল বেস হয়। যেমন আমরা যদি বলি ভালো স্পর্শ খারাপ স্পর্শ, এটা আমরা যখন প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে শেখাই। আবার আমাদের কিছু ক্লাইমেট নিয়ে ইনিশিয়েটিভ আছে, ওটাও আমাদের দেখা যায় স্কুল বা কলেজ বেস হয়ে থাকে। তো আমাদের ভলান্টিয়ারদের যদি আমি বলি যে এজ রেশিওটা আমাদের 15 থেকে একদম ধরেন 24 বা 25, মানে 24-25 বছরের মধ্যেই, বিশেষ করে যারা হচ্ছে ভার্সিটি পড়ুয়া হতে পারে বা কলেজ পড়ুয়া, এই সংখ্যাটা সবচেয়ে বেশি। কারণ স্কুল গোয়িং বাচ্চাদের এসে কাজ করাটা যতটা আর কি সহজ না, তার চেয়ে বেশি সহজ আমার মনে হয় যারা হচ্ছে ভার্সিটিতে বা কলেজে পড়ছে তারা। আমি যতটুকু জানি আপনারা নারীদেরকে এম্পাওয়ার করার ক্ষেত্রে অনেক কাজ করেন, তাদের সেলফ ডিফেন্স নিয়ে কাজ করেন, সেই বিষয়গুলো ওটাই বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে সেলফ ডিফেন্সের যে কাজটা করি সেটাও স্কুল বেস হতে পারে বা কলেজেও হয়। যে আমাদের আত্মরক্ষার যে একদম প্রাথমিক কৌশলটা সেটা শেখানো হয়, যে কোনো নারী যদি বা কোনো শিশু যদি প্রথমে কোনো খারাপ স্পর্শ বা কোনো কিছু হেনস্থার শিকার বা হ্যারাসমেন্টের শিকার হয়, তারা যেন প্রাথমিকভাবে নিজেকে ডিফেন্স করতে পারে। তো এই প্রজেক্টগুলো আসলে যেমন তারা করতে পছন্দ করে এবং এটা সমাজে অনেক আসলে একটা ইতিবাচক প্রভাব ফেলে, যে হ্যাঁ এই কাজটা তো আসলে করলে আমার মেয়েরাই মানে আত্মরক্ষা দিকে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে গার্ডিয়ানদের, ওইখানে অভিভাবকরাও অনেক বেশি আগ্রহী হয় যে হ্যাঁ অমুক অর্গানাইজেশন এই কাজ করছে, এটা অনেক ভালো, আমি আমার শিশুকে বা আমি আমার মেয়েকে এখানে জি আপু, এই যে আপনারা ব্যক্তিগতভাবে আপনার এন্ড থেকে যদি একটু জিজ্ঞেস করি, যে এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যেখানে নারী হিসেবে আপনাকে বাড়তি চ্যালেঞ্জ নিতে হয়েছে? এটা আসলে আমি হচ্ছে দিনাজপুরের মেয়ে, আমার বাসা হচ্ছে দিনাজপুর। আমার ফ্যামিলিগত দিক থেকে কোনো সমস্যা হয়নি। আমি যখন 2020 সালে লাল সবুজের সাথে যুক্ত হওয়া, তার আগে আমি নিজে ছোট ছোট ইনিশিয়েটিভ নিয়েছিলাম, কিন্তু একদম অর্গানাইজেশনালভাবে 2020 সাল থেকে আমার যাত্রাটা শুরু হয়। আমার ফ্যামিলিতে কোনো ইস্যু না হওয়ার কারণ হচ্ছে আমার আম্মু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতো দীর্ঘদিন, প্রায় 30 বছর। তো যার কারণে দেখা গেছে যে সবাই বলতো যে আমার আম্মুর ব্লাডটা আমার কাছে আসবে বা জিনটা আমার কাছে আসছে, যে আমার আম্মু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছে, আমিও সেখানে আগ্রহী। তো আমার ফ্যামিলিগত থেকে কোনো ঝামেলা হয়নি। বাট যখন আমি কাজ শুরু করি দিনাজপুরে যখন আমি ভলান্টিয়ারিজমটা শুরু করি, আমি ছিলাম ওইখানকার লিড। তো আমি যখন কাজ করতে যাইতাম, ওরা না মানে এরিয়ার মানুষগুলো খুব একটা ভালো চোখে দেখতো না। ইভেন এমন হতো আমার আব্বুকে বলতেছে তোমার মেয়েগুলা কেন করে,
সামনে বিয়ে শাদী করতে হবে, এগুলা করলে তো আসলে মেয়ে ছেলে পাওয়া মুশকিল। তো এই জিনিসগুলা আমার বাবার কানে আসছে বা আমার আম্মুর কানেও আসছে, সেগুলো আসলে আমার আব্বু আম্মু সেভাবে গুরুত্ব সহকারে নেয়নি এবং তারা হয়তো তাদের মতো করে তাদেরকে বুঝিয়েছে। সুতরাং সামাজিক দৃষ্টিভঙ্গির আসলে একটা বড় বিষয় রয়েছে। এক্স্যাক্টলি, যে আমি যে কোনো কাজ করতে চাই না কেন করতো, সেটা আসলে করে কি লাভ, পড়াশোনার ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো আসলে চলে আসছে। আপু যদি এখানে কিছু অ্যাড করেন। একই রকম আপু, যে বিনীতা যে গল্পটা বললো, সবার ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলছিলাম যে পরিবার থেকে আসলে প্রথম ওয়েবটা আসে। যখন পরিবার এটাকে গ্রহণ করে তখন আসলে সামাজিক অনেক ধরনের চাপ তৈরি হয়। আমরা যেমন প্রতিষ্ঠান বেস কাজ করি আপু, সেখানেও বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পাই। আমরা যখন একটা প্রতিষ্ঠানের কাছে যাই, ধরুন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গেলাম, সেখানে তারা অনেকেই খুব সুন্দরভাবে আমাদেরকে গ্রহণ করে, বা আমাদের যারা কাজ করে ভলেন্টিয়াররা আছে সবাইকে গ্রহণ করে। কিন্তু কিছু কিছু জায়গায় ধরেন 20% এরকম আমরা শুনতে পাই যে তারা আসলে এটাকে পছন্দ করছে না। তারা চাচ্ছে না যে এরকম একটা টিম তৈরি হোক বা অনেকগুলো ছেলে মেয়ে একত্রিত হোক। আসলে এখন জেনজি যে ওয়ার্ড, এটা আসলে কিছুটা অর্থে নেগেটিভ দেখা হয়, কিন্তু জেনজিরা যে একসাথে মিলে অনেক ভালো কিছু করতে পারে, সমাজের জন্য পজিটিভ যে উন্নয়নে কাজ করতে পারে, এটার ক্ষেত্রে কিছুটা বাধা আপু পোহাতে হয় আমাদের সবাইকেই, আমাদের সকল টিম মেম্বারদেরকে কিছুটা হলেও হয়। তবে এটার পিছনে একটা আশার বাণী হচ্ছে কিছু শুভাকাঙ্ক্ষী থাকেন যারা এখনো বোঝেন যে এই কাজগুলোর মাধ্যমে আসলে সমাজের বড় একটা পরিবর্তন আসবে এবং সেটা ইতিবাচক পরিবর্তনই আসবে। আপু যে কাজ করছেন শহরে এবং গ্রামে, প্রত্যন্ত অঞ্চলের জায়গা থেকেও, সেখানে এই গ্রামীণ এবং শহরের প্রেক্ষাপটে নারী নেতৃত্বের পার্থক্যটা আসলে কেমন দেখছেন? এটা আসলেই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা জানি যে শহরে মানুষ একটু বেশি সচেতন থাকে বা শিক্ষার হারটা অনেক বেশি, এজন্য কিছুটা হলেও সহজ। আমি আজকে বাসা থেকে স্টুডিওতে আসতে আমার খুব একটা ঝামেলা পোহাতে হয়নি, কারণ অনেক মানুষই অভ্যস্ত এভাবে শাড়ি পরে একটা মেয়ে সেজে হাঁটছে, এটা দেখতে তারা খুবই অভ্যস্ত। শুধু শাড়ি না, যে কোনো পোশাকই হোক। কিন্তু এটা একটু চ্যালেঞ্জ হয় যখন আসলে একটু প্রত্যন্ত অঞ্চল হয় বা একটু গ্রাম হয়, সেই ক্ষেত্রে এটা আসলেই অনেক বড় একটা বাধার সম্মুখীন হতে হয়। তবে এইখানে যদি একটা কথা আমি মনে করিয়ে দেই, আপনি যখন গ্রামে যাবেন তখন খেতে কিন্তু শুধুমাত্র পুরুষদের দেখবেন না, নারীদেরকেও দেখবেন। এবং শুধু ক্ষেতের ওই কাজটুকু না, ওই ফসলটাকে ঘরে তোলার পরে কিন্তু নারীরা সবথেকে বড় কাজটা করে নারীরা। তো এইখানে মনে হয় তারা ঘরের কাজ করছে, কিন্তু তারা যে বড় রকম একটা সামাজিক উন্নয়নে অলরেডি কাজ করছেন, এটা যদি আসলেই কেউ মন থেকে কখনো ভাবে, তো তখন বোঝা যায় যে আসলে নেতৃত্বটা কিন্তু তারা ওখানেও দিচ্ছে। এখানে আপু আমি একটু জানতে চাই যে আমরা কিন্তু নারীদের অংশগ্রহণটা সব জায়গায় কিন্তু কম বেশি দেখি, সেটা প্রত্যন্ত অঞ্চলের জায়গায় হোক, শহরের ক্ষেত্রে আমরা গার্মেন্টসে দেখছি, আমরা রাস্তাঘাটের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু নারীদেরকে সেখানে কাজ করতে দেখছি। কিন্তু অংশগ্রহণ আর নেতৃত্বের জায়গা তৈরি হওয়াটা কিন্তু একটু আলাদা। কিন্তু আমরা কিন্তু নারীদের নেতৃত্বটাকে কখনো কিন্তু সহজে সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে অ্যাকসেপ্ট করতে পারি না, বা একটু মেল ডমিনেটেড সোসাইটি যেহেতু, আমাদের কাছে মনে হয় যে কেন একজন নারী নেতৃত্ব দিবে বা সেটা আদৌ কতটুকু জাস্টিফাইড, অনেক কিছু আসলে চলে আসে। এই বিষয়টাকে কি মনে হয়? আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপট চিন্তা করি, এই মুহূর্তে আমরা দেখতে পাই যে আসলে সংসদে কয়জন নারী আছেন, এবং তারাই তো আসলে সেখান থেকেই শুরুটা হয়, যে সাহসটা কিন্তু ওখান থেকেই আসে। সো আপু, এই জায়গাটাতে আসলে আমাদের কিছু সোশ্যাল ট্যাবু আছে, যেমন এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, এবং পুরুষরাও জানেন যে যখন নারীরা নেতৃত্বে আসেন তখন কেন যেন অনেকগুলো মানুষের খুব প্রবলেম তৈরি হয়ে যায় মানসিকভাবে। তারা কেন যেন সেটাকে পছন্দ করতে চান না, নিতে চান না। কিন্তু তার ঘরে আসলে কে নেতৃত্বটা দেয়, ওই যে একটু আগে বললাম যে আমরা যদি আসলে মন থেকে চিন্তা করি যে একজন নারী যখন ফসল উত্তোলনের কাজ এবং সেটাকে ঘরে আনা পর্যন্ত, মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কাজ করেন, ওটাকে আসলে আমরা নেতৃত্ব হিসেবে কাউন্ট করি না, কিন্তু ওটা আসলে নেতৃত্ব, এবং একটা প্রজন্মকে কিন্তু একটা নারীর বেড়ে তুলছে, সেটাকে কিন্তু আমরা নেতৃত্ব হিসেবে দেখছি। রাইট। সো আপু, প্রেক্ষাপটটা আমাদের জন্য কিছুটা, মানে এই প্রেক্ষাপটটাকে সামলানো আমাদের জন্য কঠিন। তবে আমার মনে হয় যে আমরা এখন যে জেনারেশনটাতে আছি, এখান থেকে অনেক কিছু আশা করা যায় এবং এটা আমরা দেখতে পাবো। আপু, আপনার কাছে প্রশ্ন, যে কর্মক্ষেত্রে কিন্তু নারীরা এখনো অংশগ্রহণ বলেন বা নেতৃত্বের জায়গা, লিডারশিপ, যেটাই আমরা বলি না কেন, সেখানে এখনো অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে। এই বিষয়টা কেন? আমি যদি শুরুতে বলি, আমি যদি নিজে দেখি যে কোনো নারী যদি কোনো কর্মক্ষেত্রে যায়, সে তার বেস্টটা দেওয়ার ট্রাই করে সব সময়। এটা পুরুষও হতে পারে,
বাট দেখা যায় যে অনেক সময় কর্মক্ষেত্রে নারীরা কিছু হেনস্থার শিকার হতে পারে, এটা উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা হতে পারে। আর আমি আরেকটা জিনিস দেখি যে যদি নারীরা যতই দেওয়ার চেষ্টা করে না কেন, তার প্রমোশনের যে বিষয়টা ওটা কেন জানি পুরুষদের থেকে একটু লো থাকে, যে সে মনে করে যে বা তারা মনে করে যে একটা নারী কত দূরই বা কাজ করতে পারবে, সামনে সে বিয়ে হবে, তার সন্তান হবে, সে তো কাজ অত সময় দিতে পারবে না, সে সেভাবে কাজ করতে পারবে না। এই দিকটা থেকে না পুরুষরা হচ্ছে নারীদেরকে একটু পিছিয়ে রাখার চেষ্টা করে, যে হ্যাঁ তারা আসলে করতে পারবে না, এই বিষয়টা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে, সে একটা বিদেশে ট্যুর দিয়ে প্রোগ্রাম করবে, সেটা তার দ্বারা মনে হয় হবে না, সে ফিল্ড পর্যায়ে যা কাজ করবে এটাও মনে হয় একটা নিরাপত্তার ইস্যু আছে, সেটা থাক, নারীটাকে না নিয়ে অন্য কাউকে পাঠায়। তো এই জিনিসটা আসলে হয়ে আসছে, এটা আমরা যেমন ফ্যামিলি থেকেও দেখি, এটা বিভিন্ন কর্মক্ষেত্রেও হয়, এটা মানে সব জায়গা থেকেই হয়। কারণ এখানে কিছু ইস্যু থাকে, যে নিরাপত্তা একটা ইস্যু আছে, যে নারীদের নিরাপত্তা নিয়ে সবাই অনেক কনসার্ন, কিন্তু আসলে যে এই নিরাপত্তাটা নিশ্চিত করতে যে আমাদের এগিয়ে আসতে হবে, সেই বিষয়টা নিয়ে আসলে কেউ চিন্তা করছে না। তো এই কারণগুলোতে আমার কাছে মনে হয় যে নারীরা এই কর্মক্ষেত্রে এসেও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সে তার বেস্ট দেওয়ার ট্রাই করছে, বাট বেস্টটা পাচ্ছে না, আউটকামটা সেভাবে করে আসছে না। এবং আমরা দেখছি কিন্তু যে সবসময় আমাকে পারফেক্ট হতে হবে, এই যে একটা দৌড়ের মধ্যে কিন্তু সবসময় থাকে, যেটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে কম। ছেলেদেরকে একটা ভালো বাবা হওয়ার জন্য তার যে ফাইট, বরং মেয়েদেরকে একটা ভালো মা হওয়ার জন্য যে ফাইটটা দিতে হয়, সেটা কিন্তু অনেকটুকু পার্থক্যের জায়গা রাখে। আমরা এই বিষয় নিয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব, টিভির রিমোট হাতে না নিয়ে চোখ রাখুন RTVর পর্দায়। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় সামাজিক উন্নয়নে নারী নেতৃত্ব, বাধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ। আমাদের সঙ্গে রয়েছেন আজিজুন নাহার তমা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর লাল সবুজ সোসাইটি, এবং মোস্তাকিমা রহমান বেনিতা, প্রোগ্রাম অফিসার লাল সবুজ সোসাইটি। আপু, আপনার কাছে যদি আবার একটু জানতে চাই যে আমাদের দেশে কিন্তু এখন বেশিরভাগই তরুণ এবং শিক্ষার্থী, তো এই যে আপনাদের কার্যক্রম, এখানে আপনার শিক্ষার্থীদেরকে আরো কোন কোন বিষয় বা সামাজিক উন্নয়নে তাদেরকেও কাজে লাগানোর ক্ষেত্রে কোথায় আপনাদের ওয়ার্ক করছেন, বা এবং ভবিষ্যতে আপনাদের কর্মপরিকল্পনা আরো কি রয়েছে? আপু বিনিতা বলেছিল যে আমরা লাল সবুজ সোসাইটি শুরু হয় লাল সবুজ প্রকাশ নামে একটা পত্রিকা দিয়ে, মাসিক পত্রিকা। তো ওই পত্রিকাটা যখন শুরু হয় তখন কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে শিশুরা, তরুণরা কিন্তু ছোট ছোট জিনিস লেখে, কিন্তু সেটা আসলে প্রকাশ করার মতো সরাসরি ওরকম মাধ্যম তারা পায় না। ওইটার জন্যই কিন্তু আমাদের ওটা শুরু করা। সেই লাল সবুজ প্রকাশ আমাদের এখনও আছে, এবং লাল সবুজ সোসাইটি দ্বারাও আমরা বেশ কিছু সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করছি, যেখানে তরুণরা সমাজে তার কি দায়িত্ব এটা বুঝতে পারছে। যেমন আমাদের অঞ্চলগুলোতে বা যে কারো এলাকাতে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা দেখি, যেটা মনে হয় যে এটা আসলে কারো করা দরকার, এই জায়গাটাতে কাজ করা দরকার, কিন্তু ওটা হচ্ছে না। তখন দেখা যায় সে ওটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবে। এই ধরনের আমরা বেশ কিছু কাজ করেছি ইতিপূর্বে, যে সে সেটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করবে, যে কোনো সামাজিক সমস্যার জায়গাগুলো নিয়ে বা কাঠামোগত জায়গাও হতে পারে। রাইট, সেগুলো নিয়ে তারা কাজ করছে। আবার ধরেন এটা শুধুমাত্র যে নারী পুরুষ ভেদে আলাদা তা না, কোনো নারী পাহাড়ি অঞ্চলে সে বাঁশের তৈরি এমন সুন্দর জিনিস বানাচ্ছে যেগুলো আসলে আমরা জানি না, সেটাও আমরা জানছি এই ধরনের রিপোর্টগুলোর মাধ্যমে। কারণ আমাদের বিভিন্ন 30টা জেলা থেকে 30 জন তরুণ নিয়ে আমরা একটা বুট ক্যাম্প করেছিলাম, সেখানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করেছি। এটা যে শুধু ওই অঞ্চলের প্রবলেমগুলা এটাই না, এই পর্যন্ত সীমাবদ্ধ না, যারা এটা নিয়ে কাজ করছে তাদের ভিতর থেকে এই ব্যাপারটাই আসছে, তারা এটাই বুঝতে পারছে, এটা ফিল করতে পারছে যে তাকে কাজ করতে হবে এবং এটা তার দায়িত্ব, এবং সে শুধুমাত্র তার নিজের জন্য না, তার সারাউন্ডিংয়ের জন্যও কাজ করছে, এবং সে আরো অনেকগুলো মানুষকে ইনফ্লুয়েন্স করছে যে এটা আসলে সমাজ পরিবর্তনের একটা অংশ হিসেবে সে কাজ করছে। এই ক্ষেত্রে যদি যে ভলান্টিয়ারি এই ওয়ার্ক করতে গিয়েও কিন্তু তাদের নিজস্ব যে ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবন, এখানে প্রভাবটা আসলে কেমন, বা এটা কতটুকু ভালো, বা আমরা যদি সমাজের চোখে দেখি, বা কতটুকু তার জন্য নেতিবাচক জায়গাও রাখে, এটা কি বলতেন? আপু, আমাদের অনেক উদাহরণ আছে যারা এই ধরনের কাজ করছে, এবং তার পড়াশোনার টাইমে সে পড়াশোনা করুক, তার যেই টাইমটা ফ্রি থাকে, এবং আমাদের কাজই ওই জায়গাটাতে যে সে পড়াশোনা করবে এবং সে যেই টাইমে ফ্রি থাকবে এবং সেটা অন্য ধরনের কাজে সে সময়টা ব্যয় করছে, সেটা আসলে কোনো একটা ইম্প্যাক্ট ফেলছে না। ওই টাইমটাতেই সে শুধুমাত্র কাজ করলেই হবে, খুব অল্প সময়, এমন না যে সে দিনের অনেকটা লম্বা সময় এই কাজটা করছে। দেখা যায় সে মাসে যদি একটা কন্টেন্ট তৈরি করে,
ইটস ওকে। আমরা দেখা যায় 2 মাসে মনে হয় 2টা কন্টেন্ট তৈরির একটা আমাদের বিষয় ছিল, সো এটা খুব একটা কঠিন হয় না। আর এটার মাধ্যমে সে সে তার দায়বদ্ধতার সাথে সাথে সে এটাও বুঝতে পারে যে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো কেন জরুরি। অর্থাৎ এই কন্টেন্টটা কি আসলে সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন প্রাতিষ্ঠানিক জায়গা থেকে, তাই কি? হ্যাঁ তাই, একদমই তাই আপু। আচ্ছা, সুতরাং এখানে সে অনেক মানুষকে কানেক্ট করতে পারছে, অ্যাওয়ার করতে পারছে এবং সেটা পসিবল একটা সলিউশনও খুঁজে বের করতে Right, পারছে। right, right. একদমই অনেক সুন্দর আপু। এই ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে আপনাদের সোসাইটির ভবিষ্যৎটা নিয়ে আপনারা কি ভাবছেন এবং আপনারা এটাকে কোথায় দেখতে চান যদি 5 থেকে 10 বছরের কথা চিন্তা করে বলি? আপু যেটা বলছিল যে আমরা সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করছি, তো আমার কাছে মনে হয় যে এই যে সিভিক এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা কিছু অ্যাওয়ারনেস বিল্ড করতে পারছি। যেমন ধরেন বর্তমানে আমি তমা আপু একটু আগে বলছিল যে জেনজি নিয়ে একটা নেতিবাচক ধারণা আছে সবার, ঠিক তেমনই কোনো নারী বা কোনো কেউ যদি একটু নেতৃত্ব নিয়ে কথা বলে তখন বলে এই ও তো শাহবাগী। এই শাহবাগী বিষয়টা এখন অনেকটা নেগেটিভলি নেয়, বাট এটা যে একটা পজিটিভ দিক দিয়েও একটু চিন্তা করা যায় সেটা আসলে আমরা করি না। তো এই যে এগুলো আসলে একটা ট্যাবুর কারণে হয়ে আসছে। তো আমরা চাচ্ছি যে এই তরুণদেরকে নিয়ে এই যে নেগেটিভ ওয়ার্ডগুলা মানুষের মধ্যে যে তৈরি হয়েছে এটা কিভাবে আসলে পজিটিভলি দেয়া যায়। আমরা সবসময়ই চেষ্টা করছি যে এই আমাদের ভলান্টিয়ার ওয়ার্কের মাধ্যমে কিভাবে মানুষের মধ্যে ইতিবাচক যে পরিবর্তনটা আসা, আসলে আমরা যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি অধিকারী না হই তাহলে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনটা আমরা কিভাবে দেখবো বা কিভাবে আনবো। আমরা শুরু থেকে এই জন্য আমরা ভলান্টিয়ারদের আগে স্কিল ডেভেলপ করছি, কারণ তারাই তো আসলে এই কথাগুলো যে সোশ্যাল মিডিয়া হোক বা বাইরে যে কথাগুলো বা যে বিভিন্ন ট্রোল হয়, যেমন গত পরশু আমাদের পহেলা বৈশাখ গেছে, এখানেও অনেক নারীদের ভিডিও নিয়ে অনেক কিছু ট্রোল হচ্ছে। এটা কিন্তু কারা করছে? এটা কিন্তু আমাদের মতো জেনারেশনরাই করছে। আবার যারা একটু বড় বা সিনিয়র সিটিজেন তারা আবার সেটাকে খারাপ চোখে দেখছে। তো এই জিনিসগুলো আমাদের যেহেতু বাংলাদেশের 1/3 হচ্ছে আমরা তরুণ বলি, সেই এই 1/3কে যদি আমরা পজিটিভ কাজে আনতে পারি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা পজিটিভ চেঞ্জ আনা অনেক অবশ্যই ইজি। আমরা আনতে পারি। আমরা এই জন্য আসলে চেষ্টা করছি যে কিভাবে এই এত বড় একটা অংশ কিভাবে তাদেরকে পজিটিভ চেঞ্জের মধ্যে আনা যায়, তাদের স্কিল ডেভেলপ থেকে শুরু করে তাদের ভলান্টিয়ারিজম, তারা এই যে আপু যেমন বলছিল যে সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে তারা কাজ করছে, এখানে যেমন তারা অ্যাওয়ার করছে মানুষকে, নিজেরা অ্যাওয়ার হচ্ছে এবং তাদের মধ্যে যে স্কিল ডেভেলপমেন্ট দেখা যায় যে ভিডিও বানানোর একটা দক্ষতা, কিভাবে সে কথা বলবে, পাবলিক স্পিকিং করবে, এই যে দক্ষতাগুলা তারা কিন্তু এগুলো শিখছে, যেটা তাদের ক্যারিয়ারেও পরবর্তীতে হেল্প করবে। কারণ বর্তমানে দেখা গেছে যে পড়াশোনার পাশাপাশি মানুষ স্কিলটা বেশি দেখছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যে কাজগুলো করছি আগামী 5-10 বছরে হয়তো আমরা এটাকে একটু নতুন মাত্রা আনার চেষ্টা করব, বাট আমাদের ইন্টেনশনটা একই থাকবে যে কিভাবে আমরা এই তরুণদেরকে স্কিলড করব প্লাস ওদেরকে আমরা ইতিবাচক পরিবর্তনের অংশ হিসেবে নিয়ে আসবে। আপু আপনাদের এই যে ভলান্টিয়ার যে অ্যাক্টিভিটিস, এই ক্ষেত্রে আপনাদের ফান্ডিং এর জায়গাটা আসলে কেমন? সেটা কি লোকাল ফান্ডিং এর দ্বারাই পরিচালিত হয় নাকি আপনারা কোনো ফরেন ডোনেশনও পান? আপু আমরা ইউথ লেড অর্গানাইজেশন হিসেবে শুধুমাত্র বাংলাদেশে কিছু লোকাল এনজিও এবং আইএনজিও থেকে আমরা কিছু সহায়তা পেয়ে থাকি, তবে সেটা খুবই স্বল্প পরিসরে। এখানেও কিছু সীমাবদ্ধতা আমাদের ফেস করতে হয়, কারণ আমরা আমরা ইউথ, সো আমরা আসলে সেটা ম্যানেজ করতে পারবো কিনা সেটা নিয়ে কিছুটা প্রশ্ন থেকে যায়। শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়ে বলছিলেন, সেখানে নারী নেতৃত্ব কিভাবে ভূমিকা রাখছে বা রাখতে পারে? আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকেই বলি, যেহেতু আমরা গ্রাসরুট নিয়েই কথা বলছি বা আমরা চাচ্ছি যে সেই জায়গার থেকে পরিবর্তন আসুক। সাতক্ষীরা বলেন বা খুলনার বেশ কিছু অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জায়গা আছে, একেবারেই কুয়াকাটার কাছাকাছি অঞ্চল। উত্তরের কথা যদি চিন্তা করেন আমাদের কুড়িগ্রাম, নীলফামারী, বেশ কিছু অঞ্চল আছে। আমরা যদি রেড স্পট হিসেবে দেখি ময়মনসিংহের বেশ কিছু এলাকা আছে আমরা যেসব জায়গাতে আমরা কাজ করি। তো দেখতে পাই যে নারীরা ফ্রিল্যান্সিং আসলে তারা জানে না, কিন্তু তারা এটা জানে যে সে যে কাঁথা সেলাই করছে ওইটা কোনো একটা মাধ্যমে বিক্রি করা পসিবল, এবং সেটাই হচ্ছে। এই পরিবর্তনটা আসলে আমাদের জন্য খুবই দরকার ছিল এবং বেশ কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে। হয়তোবা তারা এখনো সেই ন্যায্য যে পাওনাটা সেটা হয়তো পাচ্ছে না, কিন্তু তারা আসলে জানে এটা এখন। অধিকাংশ যারা এই ধরনের কাজগুলোর সাথে সম্পৃক্ত তারা অধিকাংশ নারীরাই মোটামুটিভাবে এখন জানে যে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ এখন অনেক বেশি বেড়েছে এবং তারাও সচেতন হচ্ছে। রাইট, এবং একই রকম ভাবে শহরে। তবে আশা করছি এটা আরো বাড়বে এবং আরো বেশি
অর্থনীতিতে নারীরা ভূমিকা ভূমিকা রাখতে রাখতে পারবে। ধন্যবাদ। বিনীতা আপু, আমরা যদি একটু দেখি যে এখন কিন্তু আগের তুলনায় কিন্তু বাল্যবিবাহের সংখ্যা কিন্তু দিন দিন আসলে বাড়ছে, যেটা আসলে কমার কথা ছিল। নারীদের কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা ঠিকই বলছি, কিন্তু শিক্ষাটা সে আসলে কোথায় কাজে লাগাবে সেখানে কিন্তু আসলে আমরা তাকে আর ইন্সপায়ার করছি না, বা হয়তো বা তাকে একটা জায়গায় আমরা কনফাইন করে রাখছি। এখানে আসলে আপনাদের কি ধরনের চিন্তাভাবনা আছে, কর্মপরিকল্পনা আছে কিনা কোনো কাজ করার জন্য, বা আপনার দৃষ্টিভঙ্গির জায়গাটা কি যে কোথায় কাজ করা উচিত? আচ্ছা, আমি এখন যদি বলি যে আসলে বাল্যবিবাহ এখন কেন হচ্ছে, এটা দুইটা কারণ। আমাদের যখন কাজ করতে যাই বা আমরা বিভিন্ন কেসেস দেখেছি যে বাল্যবিবাহ এক হচ্ছে যে সে পরিবার একটু দারিদ্র বা দরিদ্র শিকার, সে তার মেয়েকে পড়াশোনা করাতে পারছে না, এটা একটা কারণ। এটা অনেক আগে থেকেই চলে এসেছে। তো এই দুই তিনটা কারণ আসলে এমনভাবে এখন প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে আমরা যেহেতু কাজ করেছি এটা নিয়ে, পটুয়াখালী আর খুলনার কয়রাতে আমরা এই এরিয়াগুলোতে দেখেছি যে এভাবে বাল্যবিবাহটা খুব বেশি হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে কেন এটা বাড়ছে এই কারণটা বের করে এই রুট কজটা নিয়ে আসলে আমাদের কাজ করার পরিকল্পনা আছে, যে আমরা কিভাবে আসলে রুট কজটাকে ভাঙতে পারি। হতে পারে এটা পারিবারিক অ্যাওয়ারনেস হতে পারে, বা হচ্ছে সে একজন নারী, সে কিভাবে একটা ফোন বা সে ইন্টারনেট যেহেতু ইউজ করছে, কিভাবে সেটা নিরাপত্তার সাথে এবং নিজেকে সেফ রেখে এটা করতে পারে, সেই বিষয়টা নিয়েও আমরা কাজ করছি। ইন্টারনেট সেফটি নিয়েও আমরা কাজ করছি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা যখনই কাজ করতে যাই আমরা চিন্তা করি যে রুট কজটা কি, এটা কেন হচ্ছে, সেই কারণগুলো আইডেন্টিফাই করে আমরা হচ্ছে সেই অনুযায়ী পরিকল্পনা করি যে তাহলে আমরা যদি এই কাজটা এভাবে করি তাহলে হয়তো এই রুট কজটা আমরা কোনোভাবে হলে একটু ওভারকাম করতে পারবো বা মিটিগেট করতে পারবো। এভাবে আসলে আমরা চিন্তা করছেন। এই যে আপনারা সোশ্যাল ওয়ার্ক করছেন, মাঠ পর্যায়ে কাজ করছেন, সমাজ পরিবর্তনের ইতিবাচক অংশ হিসেবে কাজ করছেন, এই ক্ষেত্রে আরো কি কি জায়গা থেকে আসলে সুবিধা বা একটু যদি আপনাদের সহযোগিতার জায়গা থাকে, কোথা থেকে পেলে আসলে ভালো হতো, কাজটা করতে আরো ইজি হতো, এবং মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের প্রভাব এখানে আসলে কেমন তাদের? আমার মনে হয় যে সহযোগিতার ক্ষেত্রে আমরা পুরুষদের পাশাপাশি গভর্নমেন্ট হতে পারে, আর এছাড়া বিভিন্ন এনজিও আইএনজিও তো নারী অধিকার নিয়ে বহুত কাল থেকে কাজ করছে। আমরা কিছু ইতিবাচক পরিবর্তন দেখেছি, কিন্তু মনে হয় যে এত কাজ করার পরও কেন আসলে নারী অধিকার নিয়ে এখনো কথা হয়, এটা আসলে একটা অনেক বড় প্রশ্নের জায়গা। যে আমরা এত কাজ করছি, এত দিন ধরে কাজ করছি, তারপরও কেন আমরা অধিকার নিয়ে কাজ করছি, অংশগ্রহণ নিয়ে কাজ করছি, ইনক্লুশন নিয়ে কথা বলছি। এটা তো এতদিনে হয়ে যাওয়ার কথা, নিশ্চয়ই এখানে কোনো সীমাবদ্ধতা রয়ে গেছে। তো এই সীমাবদ্ধতার জায়গাগুলো থেকে আসলে আমাদের গভর্নমেন্ট হোক, বিভিন্ন অর্গানাইজেশন থেকে হোক, এনজিও আইএনজিও থেকে হোক, এগুলো খতিয়ে দেখে এখানে কাজ করাটা জরুরি। আর আমার আহ্বান থাকবে সবার প্রতি যে ইউথ অর্গানাইজেশন যারা কাজ করছে, কেউ ক্লাইমেট নিয়ে কাজ করছে, কেউ নারী নিয়ে কাজ করছে, বিভিন্ন টপিক নিয়ে কাজ করছে, যে টপিক নিয়ে কাজ করছে তাকে সেই কাজে ইনক্লুড করা যায় কিনা। যদি ইনক্লুড করা যায়, দেখা যায় যে কোনো কাজ খুব ইজিলি সম্পাদন হচ্ছে এবং এর আউটকামটা অনেক আসলে বড় হয়। তার কারণ আমি যদি আমার এই কাজে 50 জন ইউথকে কাজে লাগাই, সে 50 জন ইউথ যেমন এটা নিয়ে স্কিলড হচ্ছে, সে গিয়ে যখন অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, সে তার ফ্যামিলি থেকে শুরু করে পুরা সমাজে এটা ছড়িয়ে দিতে পারছে। তো আমার মনে হয় যে এই সহযোগিতাগুলো যদি আমরা একদম গভর্নমেন্ট থেকে, একদম ফ্যামিলি থেকে শুরু করে গভর্নমেন্ট পর্যন্ত পাই, সেক্ষেত্রে আমরা মনে হয় ইজিলি সব কিছু করতে পারবো। অবশ্যই, অনেক ধন্যবাদ। তমা আপু, আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। এই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার একটা বড় ইম্প্যাক্ট রয়েছে, কারণ আমরা দেখছি এটা ইতিবাচকভাবে উপস্থাপন করলে কিন্তু সেটাও সমাজে অনেক বড় একটা ভালো পরিবর্তনের জায়গা রাখে। এবং আরও গণমাধ্যমের যে বিষয়গুলো আছে, প্রিন্ট মিডিয়া, তাদের আসলে কেমন ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন এই ক্ষেত্রে? আপু, আসলে কাজ কিন্তু হচ্ছে। আমি যদি প্রথমে গণমাধ্যমের কথায় আসি, গণমাধ্যম যে আমাদের যে ভাইয়ারা আছেন, আপুরা আছেন, আমরা তাদের সাথে কোলাবোরেশনেই কাজ করি। শুধু আমরা না, আমাদের মতো যারা সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তারা কিন্তু তাদের মাধ্যমেই সংবাদগুলো ছড়িয়ে দিচ্ছে, এবং এখানে অবশ্যই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং কাজ করে যাচ্ছে। তবে কিছু ক্ষেত্রে যে ব্যাপারটা, যে কোনো কিছু ঘটার আগে ছড়িয়ে পড়া, এটা কিছুটা মনে হয় কমিয়ে আনতে হবে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু কাজ করতে হবে, যে আসলেই সত্যি ঘটনাটা কি। এখন আমরা অনেক মিস ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেগুলো আসলে আমরা জাজমেন্টে পৌঁছে যাচ্ছি, এবং এর মাধ্যমে কিন্তু আমি যদি একটা উদাহরণ বলি, যে এর মাধ্যমে কিছু আত্মহননের ঘটনা আমরা শুনেছি, যে হয়তোবা ঘটনাটা এরকম না, কিন্তু গণমাধ্যমে একটু অন্যভাবে ছড়িয়ে গেছে, তো সেটার জন্য তারা আত্মহননের পথ বেছে নিয়েছে।
এটা আমাদের এই যে উন্নয়নের একটা অন্তরায় কখনো কখনো। অর্থাৎ সব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকাটা পালন করাটা প্রত্যেকের জায়গা থেকে বিনীতা যেভাবে বলল যে সরকারি বেসরকারি এবং গণমাধ্যম, বিশেষ করে গণমাধ্যম তো দেশের প্রাণ আসলে, তো সেই জায়গা থেকে সচেতনভাবে আসলে সেই ব্যাপারটা নিয়ে কাজ করা এবং সত্যিকারের অর্থে যেটা আসলেই ঘটেছে সেই জিনিসটাই উঠে আসা, এটা খুবই জরুরি। অনেক ধন্যবাদ। সর্বশেষ যারা আসলে নিজেদেরকে নেতৃত্বের জায়গায় দেখতে চান কিন্তু ভয় বা দ্বিধায় আছেন, সেই নারীদের জন্য আপনার বার্তা কি থাকবে? আমি এক বাক্যেই বলবো, আসুন আমরা একসাথে কাজ করি। এই জায়গাটাতে আপু একেবারে সর্বপ্রথম যেটা বলেছিলাম, পরিবার, সমাজ এবং আরও পারিপার্শ্বিক নানান ধরনের প্রবলেম, একটা নারীকে আসলে বিভিন্ন ধরনের ভাঙনের মধ্যে থেকেই আসতে হয়। ওই জায়গাটা আমরা প্রত্যেকেই ফিল করি। এখানে আমি শুরুতে বলেছিলাম কি লেডিস ক্লাব নাকি, তো সেই জায়গাটা আমরা সবাই ফিল করি। তবে সাহসী হতে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, এছাড়া আসলে দ্বিতীয় কোনো কথা নাই, সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একদমই তাই। এবং অনেক ধন্যবাদ অদম্য সাহসী দুজন নারী, আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা আরো সমৃদ্ধ করেছেন এবং আশা করছি দর্শকরাও অনেক বেশি সচেতন হবেন আজকের এই আলোচনা থেকে। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনায় আমরা দেখলাম যে এগিয়ে যাওয়ার বাধা আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই সাথে আছে অসীম সম্ভাবনা, সাহস আর পরিবর্তনের শক্তি। প্রতিটি নারী যখন নিজের কণ্ঠ খুঁজে পায়, নিজের জায়গায় দাঁড়ায়, তখন শুধু একজন মানুষ নয়, পুরো সমাজই এক ধাপ এগিয়ে যায়। তাই আসুন আমরা সবাই মিলে এমন একটি পরিবেশ তৈরি করি যেখানে নারী নেতৃত্ব কোনো আলাদা অধ্যায় নয়, বরং এগিয়ে যাওয়া সমাজের অপরিহার্য অংশ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।